রয়েছি। একটা বৈশাখ মাস মানেই গরমের একটা আবহ তো বটেই, প্রচন্ড গরম। মানে এখনই সেটা আমরা বুঝতে পারছি। কিন্তু বৈশাখ মাস মানে একটা ব্যাপার দাদা, সেটা হচ্ছে অর্ণবদা, সেটা হচ্ছে যে বিয়ে বাড়ি, এবং বৈশাখ মানেই বিয়ের ফুল ফুটবে। হ্যাঁ, বৈশাখে বিয়ে, তো এক বৈশাখে দেখা হলো দুজনা, সে তো গানই আমরা আছে জানি। তো এই বৈশাখ মাসে যদি একটু বিয়ে নিয়ে আলোচনা করি, কারণ বিয়ের নেমন্তন্ন পেতে আমাদের সকলের ভালো লাগে, কিন্তু এটাও বাস্তব কথা যে যাদের বিয়ে হচ্ছে না, এক বৈশাখ থেকে আরেক বৈশাখে তারা পৌঁছে গেছেন কিন্তু বিয়ে হয়নি, জীবনে হয়তো তার 30 বছর বা 32 বছর বয়স, এতগুলো বৈশাখ পার হয়ে গেল। আমরা বলি বসন্ত, কিন্তু আমি বৈশাখেও বলতে পারি, কারণ বৈশাখ থেকে নতুন বছর শুরু। তো আজকে একটু বিয়ে নিয়ে আলোচনা করলে কেমন হয়? হোক, আমার কোনো অসুবিধা নেই। আমি সবসময় না, আপনি যেহেতু নক্ষত্রের উপর ভিত্তি করে আলোচনা করেন, তাহলে ওই বৈশাখে নক্ষত্র নিয়ে বিয়ে নিয়ে একটুখানি একটা মিলিত একটা আলোচনা যদি করতে পারি। আমার কোনো অসুবিধা নেই, তার কারণ তুমি তনুশ্রী আমার সঙ্গে তো অনেকগুলো প্রোগ্রামই হয়ে গেল, এবং তুমি দেখেছো যে আমি যখন আসি একদম স্যারেন্ডার মোডে আসি, মানে আমার হাতে কোনো কাগজপত্র থাকে না, আমার যা থাকে মাথায় থাকে, যেরকম তুমি বলো আমি বলি। অনেক সময় অনুষ্ঠান আমরা আলোচনা করি, কিংবা এখানে বসে কোনো একটা টপিক নিয়ে আমরা হঠাৎ করে একটা কিছু শুরু করি। আজকে যখন বলছো বিয়ে, আজকে আমার অন্য কিছু বলবো ভেবে এসেছিলাম, তো বললে বিয়ে নিয়ে, আর বৈশাখের একদম শুরু, আজকে বোধহয় 2 তারিখ না 3 তারিখ, তেসরা বৈশাখ হোক, তাহলে বিয়ে নিয়েই হোক। কিন্তু মানে একটা ধারণা কি জানেন তো, জ্যোতিষশাস্ত্রের অনুষ্ঠান মানেই ওই অমাবস্যা, পূর্ণিমা, অক্ষয় তৃতীয়া, এই নিয়ে কি করব না করব, কিন্তু ওভারঅল জীবনটাকে যদি দেখা যায় পুরোটাই ক্যালকুলেশন। এবং মুশকিলটা এটা আমাদের দুর্ভাগ্য বলে আমি মনে করি। বিয়ে থেকে চাকরি সবটাই ক্যালকুলেশন এবং টাইম বাউন্ড, সবটাই ক্যালকুলেশন। প্রত্যেকটার জাত আলাদা, ধারা আলাদা, নক্ষত্র আলাদা, ডিগ্রি আলাদা, অ্যাঙ্গেল আলাদা, তার দশা আলাদা, অন্তর্দশা আলাদা, তার লগ্ন আলাদা, রাশি আলাদা, গ্রহ আলাদা, এরকম সব কিছু আলাদা আলাদা। আমি বিয়ে নিয়ে বলবো, তবে আমি ফট করে একটা কথা মাথায় এলো তাই বলি। এই যে বলেন না দৃষ্টি, সপ্তম দৃষ্টি, অষ্টম দৃষ্টি, নবম দৃষ্টি নিয়ে অনেকে অনেক অনুষ্ঠান করে। আমি একটা কথা বলবো, আমার সামনে যখন একটা লোক দাঁড়িয়ে আমার সঙ্গে কথা বলছে না, তখন সেটাকে আমরা বলি সপ্তম দৃষ্টি। আমি অন্তত বলি, তুমি এরকম কথা তুমি শুনবে না যে তোমার সামনে কেউ দাঁড়িয়ে কথা বলছে, সে তোমার সঙ্গে সপ্তম দৃষ্টিতে কথা বলছে। তুমি প্রশ্নই করতে পারো, এটা কিভাবে বললেন যে সামনে দাঁড়িয়ে কথা বলছে মানে সপ্তম দৃষ্টি? তুমি দেখো, জ্যোতিষ শুধু বই পড়লেই হয় না, তোমাকে তার সঙ্গে নিজেকে আপলিফমেন্ট করতে হয়। একটা ক্লাসে 30টা ছেলে আছে, কিন্তু তার মধ্যে একজনই ফার্স্ট হচ্ছে, একজনই সেকেন্ড হচ্ছে, একজনই থার্ড হচ্ছে, একই টিচার কিন্তু পড়াচ্ছে, একই টিচার পড়াচ্ছে। এটার সঙ্গে সঙ্গে তুমি এটাও দেখো, প্রাইভেটে কিন্তু প্রত্যেকেরই 4-5 জনের পেছনে লেগে আছে টিচার বুস্টাপ দেওয়ার জন্য। তারপরেও কিন্তু ওই একটা ছেলেই ফার্স্ট হচ্ছে, কি 2টো ছেলে ফার্স্ট হচ্ছে, কি 2টো কি 3টে ছেলে সেকেন্ড হচ্ছে, এটা কিন্তু একটা সেক্টর। ঠিক আছে, তো আসি আবার আলোচনায় ফিরে আসি আমি, যে বৈশাখ মাস যখন বললে, অন্তত এটা বলতে পারি যে এই বছরে, মানে বৈশাখ থেকে যে বছরটা শুরু হলো, সেখানে 7-8টা নক্ষত্র ভীষণ ভালো কানেক্টেড বিয়ের জন্য। মানে 1433 যেটা আমরা বাংলা নববর্ষ ধরছি, তার মধ্যে প্রথম নক্ষত্র যদি আমি ধরি তাহলে রোহিণী এবং উত্তর ভাদ্রাপদ। দ্বিতীয় নক্ষত্র যদি আমি ধরি তাহলে মঘা, উত্তর ফাল্গুনী। ঠিক আছে, তৃতীয় নক্ষত্র যদি আমি ধরি তাহলে হস্তার সঙ্গে হস্তা, স্বাতী। ঠিক আছে, এবং চতুর্থ নক্ষত্র যদি আমি ধরি, মানে জোড়া যদি আমি ধরি, তাহলে আপনারা ধরতে পারেন এদিক দিয়ে হচ্ছে রেবতী, ওদিক দিয়ে হচ্ছে অনুরাধা। এই যে 4 জোড়া কিংবা 8টা নক্ষত্রের যে কম্বিনেশন, এই 8টা নক্ষত্রের কম্বিনেশন কিন্তু এই বছরে খুব ভালো বিয়ের যোগ, মানে মাঘ ফাল্গুন কিংবা বৈশাখে যে ডেট রয়েছে। ঠিক আছে, এবারে আমি কিন্তু প্রত্যেকটা নক্ষত্রের বিচারে, যদি আপনার প্রশ্ন করেন কিভাবে এটা বললাম, এটা আন্দাজে না, আমি 2-3টে বলতে পারি, সব বলার সময় এখানে হবে না, কারণ সময়টা খুব লিমিটেড, আবার ফোন আসবে, ফোন ধরতে হবে।
ঠিক আছে, যদি কেউ পার্সোনালি আমার ইউটিউবের যে আছে কমেন্ট বক্স, তাতে যদি কমেন্ট করেন তখন আমি এর উত্তর দেব। এই প্রসঙ্গে না একটা কথা আমি বলবো, আপনারা ইউটিউবে কমেন্ট করছেন, কিন্তু করছেন কিরকম, নিজেদের জীবন সম্পর্কে জানতে চাইছেন। এটা কিন্তু সম্ভব নয়। আপনার ডেট অফ বার্থ দেবেন আর ওখান থেকে আপনি জেনে যাবেন যে আপনার ডেট অফ বার্থ অনুযায়ী তোমার জীবন কেমন যাচ্ছে না যাচ্ছে। জ্যোতিষশাস্ত্র প্রথম কথা এতটা ইজি নয়, আর এটাই জ্যোতিষশাস্ত্র নয়। না, আমি স্পষ্ট করে একটা কথা বলতে চাই, সেটা বি প্রফেশনাল, ঠিক আছে। হিন্দিতে একটা কাহাবত আছে যে ঘোড়া আগার ঘাস সে দোস্তি কর লেঙ্গে তো খায়গা কেয়া। ঘোড়া যদি ঘাসের সঙ্গে দোস্তি করে না, তাহলে সে কি খাবে? আপনাদের যদি আমি সব ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ারে বলেই দিই, তাহলে আমার সংসার কি করে চলবে, আমার বউ মেয়ে কি খাবে, আমি কিভাবে আপনাদের সঙ্গে কানেক্ট করবো, আমি কি করে চেম্বারে যাব? তো এই আপনারা চাকরি করছেন, একটা অর্থ পাচ্ছেন, আমি তো চাকরি করি না, এটা আমার প্রফেশন। তো এখানে আপনারা আমাকে দেখাতে আসছেন, আমি সেখান থেকে কিছু অর্থ পাচ্ছি, একদম পরিষ্কার পরিষ্কার কথা, এর মধ্যে কোনো ভনিতা নেই। তো এটা আপনারা মেইনটেইন করতে হবে না। আপনার কাছে দেখাতে যাওয়া মানে কিন্তু একটা ফুল ফ্লেজে দেখানো, কারণ আপনি ওই 5 মিনিটে দেখে ছাড়ছেন একদম না। 1 থেকে 1.5 ঘন্টা একটা মানুষকে তার জীবনের নারী নক্ষত্র বলে দেওয়া, শুধু তাই নয়, এবং তাকে একটা গতিপথ বলে দেওয়া, তাকে একটা রাস্তা দেখিয়ে দেওয়া। আমি সবসময় বলি এবং এখানেও বলবো যে বিবাহের যে নক্ষত্রের কথা বললাম, এই সবই কিন্তু সুযোগ, যোগ আছে। এবার যাদের বিবাহ হলো না, কিংবা তারপরেও সম্বন্ধে এসে কেটে যাচ্ছে, প্রেম ভেঙে যাচ্ছে, একদম মুখের কাছে এসে বিয়েটা ভেঙে গেল, তখন আমাকে গাল দেবে, এই তো বলেছিলেন হলো না। কারণ অন্যান্য জায়গাও তো দেখতে হবে, তখন গ্রহের পজিশনটা আমাকে দেখতে হবে, সে কোন রাশির কোন লগ্নের সেটা আমাকে দেখতে হবে, তার মহাদশায় কি আছে সেটা আমাকে দেখতে হবে, তার জন্ম নক্ষত্র কি আছে সেটা আমাকে দেখতে হবে। তো এতগুলো দেখে আমাকে বিচার করতে হয়। তা আমি বললাম এই কথাটা, আমার সামনে যে দাঁড়াচ্ছে, তুমি দেখো মেষ থেকে তুলা 7খানা ঘর, তো ওপরে মেষ নিচে তুলা, তা মেষ আর তুলা কিন্তু মুখোমুখি। তা তোমার সামনে যে দাঁড়িয়ে তোমার সঙ্গে কথা বলছে সপ্তম ভাব, তুমি দেখবে যখন স্কুলে টিচার সামনে থাকে আর ঠিক তার বরাবর স্টুডেন্টরা থাকে, তার মানে কোনো কিছু বোঝানো, কোনো কিছু ইম্পর্টেন্ট কথা, কোনো মার্কেটিং এর কথা, কোনো ইম্পর্টেন্সি জায়গায় দাঁড়িয়ে কোনো কিছু আলোচনা, সব কিন্তু মুখোমুখি হয়। আমরা বলি মুখোমুখি। আর পাশে দাঁড়িয়ে যে কথা বলে সে কিন্তু বন্ধু, সে কিন্তু দ্বিতীয় দৃষ্টি তার দিকে থাকে, দ্বিতীয় ভাবে দাঁড়িয়ে সে আমার সঙ্গে কথা বলছে। দেখ বন্ধুরা পাশে হাত দিয়ে, কাঁধে হাত দিয়ে চলে, পাশে দাঁড়ায়, এটা হালকা আলোচনা। কিন্তু যেই তোমার সামনে কেউ দাঁড়িয়ে থাকবে, তখন সে আলোচনার মধ্যে আই টু আই কন্ট্যাক্ট থেকে যে আলোচনা, সেই আলোচনার মধ্যে কিন্তু একটা বিজনেস থাকে কিংবা কোনো ইম্পর্টেন্ট ব্যাপার থাকে। তো সবসময়তেই একজনের সঙ্গে যখন সামনাসামনি কথা বলে, তখন সেটা কিন্তু অবশ্যই সপ্তম ভাব। এবার বিয়ের ক্ষেত্রে আসি। বিয়েতে যখন ছেলের বাড়িতে দেখতে যাচ্ছে, সম্বন্ধের ক্ষেত্রে যখন মেয়ের বাড়িতে দেখতে আসছে, তখন যে মুখোমুখি বসে যে কথা বলছে, সেটা কিন্তু সপ্তম ভাবে কথা বলছে। এবং বিয়েতে সপ্তম ভাব যথেষ্ট ইম্পর্টেন্ট। এবার সেখানে যদি কোনো ক্ষত থাকে, সেখানে যদি কোনো সমস্যা থাকে, সেখানে যদি কোনো দৃষ্টি বিভ্রাট থাকে, তো অটোমেটিক্যালি সামনাসামনি বসেই হট করেই মনে হলো না এ চলবে না। অতএব সপ্তম ভাবটা কিন্তু দর্শক বন্ধু ভীষণ ইম্পর্টেন্ট। আমি হয়তো জন্ম নক্ষত্র থেকে বললাম নক্ষত্রের কথা, কিংবা বিবাহ ভাবে বললাম, যে সপ্তম ভাবে যদি এই নক্ষত্রে যদি সপ্তম ভাবটা পড়ে, তাহলে এদের বিবাহ যোগটা খুব ভালো হবে। তো সপ্তম নক্ষত্রে এই ভাব সবার পড়ছে কি না সেটাও দেখা দরকার। এক্স্যাক্টলি, সেটাও দেখা দরকার। সেটা তো একটা রুট করার কথা। বিয়ে আলোচনা যখন করছেন, বিয়ের আগে জটক বিচারের কথা সবসময় শুনি, এটার কত কি ভ্যালু আছে বা কতটা কি ইম্পর্টেন্ট এটা? দেখো, জটক বিচার ব্যাপারটা যদি আমি ল্যাপটপে, আমি অনেক সময় জটক বিচার করে প্রচুর বিয়ে দেখেছি, এবং দর্শক বন্ধুরা নিশ্চয় আমার সঙ্গে একমত হবে যে আপনারাও বলুন যে জটক বিচার করে বিয়ে দেওয়ার পরেও ডিভোর্স হয়েছে কি হয়নি, আমাকে কমেন্টে জানান। জটক বিচার পরেও, বিয়ে করার পরেও অশান্তি হয়েছে, মেয়ে বাপের বাড়িতে 5 বছর থেকে গেছে, হয়েছে কি হয়নি আপনারা আমাকে জানাবেন আমার কমেন্ট বক্সে। তো জটক বিচারের হিসেবটা, যেটা আমরা জটক বিচার করে করি, যে হিসেবে আমরা জটক বিচারটা করি, ওটা ওরকম ফর্মুলা মেনটেন করে হয় না। জটক বিচার এআই নয়। এখন তো এআইতে জ্যোতিষ বলছে, কিন্তু এআই সিস্টেমে কি সিম্প্যাথি আছে, ইমোশন আছে, সহানুভূতি আছে, অনুভব আছে, ফিলিংস আছে? নেই। ওরা জাস্ট অঙ্কটা করে।
কিন্তু জীবনের সবকিছু অঙ্কের সঙ্গে ক্যালকুলেশন করে চললেও আমাদের মধ্যে তবু একটা ইমোশন আছে। সমাজটাকেও তো মানতে হবে, মানে সোশ্যাল যে অ্যাটমসফিয়ার সেটাকেও তো অস্বীকার করা যাবে না। টোটাল সেক্টরটা মানতে হবে, টোটাল জায়গাটা বুঝতে হবে। একটা বিয়ে মানে এখন তো বিয়ে অনেকটা বিয়ের ব্যাপারটাই কমে গেছে। এখন লিভ টুগেদার এসেছে, এখন এসছে লিভিং এর সঙ্গে এসছে স্টেইং টুগেদার এসেছে। মানে যতদিন খুশি থাকবো, তারপরে টাটা বাই বাই, তুমি তোমার আমি আমার। কেন আমরা আপগ্রেড হয়েছি, আপগ্রেড হয়ে কতটা কি ভালো হয়েছে আমরা জানি না। তবে সন্তান সন্ততিদের কিন্তু খুব কষ্ট হয় এতে। একটা সন্তানের দুটো পা, একটা মা একটা বাবা, একটা পা কেটে গেলে কিন্তু যতই বলুক আমি তোমাকে মা বাবার দুটো ভালোবাসা দেব, এটা হয় না। আর আমার তো নিজের মনে হয় যে ডিভোর্স বা সেপারেশন এটা বাবা মায়ের মধ্যে হয়ই না, এটা স্বামী স্ত্রীর মধ্যে হয়। কিন্তু মা বাবা হয়ে গেলে তখন আর ডিভোর্স বা সেপারেশন হয় না। স্বামী স্ত্রীতে হয়, বাবা মাতে হয় না। কিন্তু এখন বাবা মা তো সেটা হচ্ছে, ঠিক আছে। তো এই যে বিয়ের যে সূক্ষ্মাতি সূক্ষ্ম জায়গা, এটা ভীষণ ভীষণ সেন্সিটিভ। আমি এরকম ঘটনা জানি যে বিয়ের রাতে বউ বলছে আমার সঙ্গে আরেকজনের প্রেম ছিল, আপনি আমাকে টাচ করবেন না, কারণ আপনি যদি আমাকে টাচ করেন তাহলে কিন্তু আমি চেঁচাবো। এবং পরের দিন সেই মেয়েটিকে সেই বাড়ির লোকজন ফিরিয়ে দিয়ে এসছে তার বাপের বাড়িতে। আর কেন জানাতে পারিনি, তার মা বাবা তাকে একটা ঘরে আটকে রেখে জোর করে বিয়েটা দিয়েছিল। কেন বিয়ে দিয়েছিল? ছেলে সরকারি কর্মচারী, সেই জন্য। একটা টেলিফোন নিয়ে নি। হ্যাঁ নিশ্চয়ই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো।